শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষায় আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, ডিসি মেশিন বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ফিচার্স অফ ব্যাটারি চার্জিং। আমরা ব্যাটারি চার্জিং সম্বন্ধে আজকে শিখব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদেরকে ড্রাই সেলের গঠন প্রণালী এবং লিড অ্যাসিড ব্যাটারির গঠন এবং কার্যপ্রণালী সম্বন্ধে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সবাই সেটা অনুশীলন করেছ। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? আমাদের আজকে মূল বিষয়বস্তু হচ্ছে চার্জিং সম্বন্ধে আমরা আলোচনা করব। তাহলে তোমরা চিত্রে কি দেখতে পাচ্ছ? তিনটি চার্জিং ব্যবস্থা, একটা মোবাইল চার্জিং, সরাসরি ডিসি ভোল্টেজের মাধ্যমে মোবাইল চার্জ করা হচ্ছে, আরেকটা হচ্ছে আমাদের সোলারের মাধ্যমে সরাসরি একটা মোবাইলকে চার্জ করা হচ্ছে, আর আমরা একটা দেখতে পাচ্ছি একটা চার্জারে আমাদের কি আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমাদের আছে একটা এমিটার, যেটা দিয়ে আমরা কারেন্ট নির্দিষ্ট করব। এখানে একটা ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে ভোল্টেজ সিলেক্ট করার একটা নব আছে, আর আছে আমাদের একটা মেইন ফিউজ, একটা হচ্ছে সাপ্লাই মেইন, পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল। তাহলে আমরা যেই ব্যাটারিটা চার্জ দিব সেই ব্যাটারির পজিটিভ টার্মিনাল থাকবে পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ টার্মিনাল আমরা নেগেটিভ প্রান্তে সংযোগ করব। তাহলে আজকে আমরা চার্জিং বিষয়ে আলোচনা করব। অধ্যায় 2 আজকের ক্লাসে আমরা যা যা শিখব সেটা হচ্ছে ব্যাটারি চার্জিং কি, চার্জিংয়ের বৈশিষ্ট্য, লিড অ্যাসিড ব্যাটারির চার্জিং এবং ডিসচার্জিং বৈশিষ্ট্য কার্ভ সম্বন্ধে আমরা জানব, চার্জিং পদ্ধতির প্রকারভেদ, কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং এবং কনস্ট্যান্ট পটেনশিয়াল চার্জিং কি সে সম্বন্ধে আমরা জানব। 220 ও 230 ভোল্ট এসি সাপ্লাই ব্যবহার করে কিভাবে একটা ডিসি ভোল্টেজ আমরা চার্জ করব সে সম্বন্ধে আমরা শিখব। ধীর চার্জিং পদ্ধতি কি, ধীর চার্জিং পদ্ধতির সুবিধা অসুবিধা, দ্রুত চার্জিং পদ্ধতি কি, দ্রুত চার্জিং পদ্ধতির সুবিধা অসুবিধা সম্বন্ধে আমরা শিখব। তাহলে দ্রুত এবং স্লো চার্জিং পদ্ধতির আমরা পার্থক্য সম্বন্ধে আমরা জানব। ব্যাটারি চার্জিং সম্বন্ধে জানতে গেলে আগে আমাদেরকে বুঝতে হবে যে ব্যাটারি চার্জিং কি। আশা করি তোমরা সবাই এই শব্দের সাথে পরিচিত আছো। তাহলে আমি বলছি চার্জিং কি। ব্যাটারি চার্জিং বলতে আমরা বুঝে থাকি বাইরে হতে পৃথক ডিসি সরবরাহ প্রদান করে ব্যাটারির রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিকে রূপান্তর করার প্রক্রিয়াকে আমরা ব্যাটারি চার্জিং বলছি। যখন আমরা চার্জিং শিখব পাশাপাশি আমরা বলছি ডিসচার্জিং কি। ডিসচার্জিং হচ্ছে তার বিপরীত, অর্থাৎ ব্যাটারিতে সঞ্চিত ইলেকট্রিক্যাল শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করার প্রক্রিয়াকে আমরা ডিসচার্জিং বলছি। চার্জিংয়ের বৈশিষ্ট্যগুলো কী কী আমরা দেখি। চার্জিংয়ে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব বৃদ্ধি পায়। দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.3 না আসা পর্যন্ত আমরা একটা ব্যাটারিকে চার্জ করতে থাকব। চার্জের ফলে পজিটিভ প্লেট লেড অক্সাইডে এবং নেগেটিভ প্লেট লেডে রূপান্তরিত হয়। প্রতিটি সেলের ইএমএফ চার্জিং অবস্থায় 2.1 থেকে ম্যাক্সিমাম 2.7 পর্যন্ত হয়। লিড অ্যাসিড ব্যাটারির ধীর চার্জিং পদ্ধতিতে ইহা চার্জ করতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। একটা লিড অ্যাসিড ব্যাটারির আয়ুষ্কাল 3 থেকে 5 বছর হয়। শিক্ষার্থীরা, তোমরা চিত্রে একটি গ্রাফ দেখতে পাচ্ছ। আমরা এই গ্রাফের ভার্টিক্যাল কম্পোনেন্টকে টার্মিনাল ভোল্টেজ হিসেবে চিহ্নিত করেছি এবং হরিজন্টাল কম্পোনেন্টকে আমরা আওয়ারে চার্জিংয়ের হার হিসেবে নির্ধারণ করেছি, চার্জিং ডিসচার্জিংয়ের হার হিসেবে নির্ধারণ করেছি। সময়গুলি 2 ঘন্টা অন্তর অন্তর দেখানো হয়েছে। এখানে চার্জিং কার্ভ এবং ডিসচার্জিং কার্ভ দুইটি কার্ভকে দেখানো আছে। তাহলে চার্জিং অবস্থায় আমরা দেখতে পেলাম একটা ব্যাটারি 1.8 ভোল্ট থেকে 2 ঘন্টা সময়ের ব্যবধানে তার চার্জিংয়ের মাত্রা হলো 2.2 ভোল্ট। এরপরে পরবর্তী সময়ে ধীরে ধীরে চার্জিং হয়ে সেটা আমাদের 2.7 ভোল্টে এসে স্থির হবে। ডিসচার্জ যখন আমাদের সুইচটা অটোমেটিক অফ হয়ে যাবে চার্জ হওয়ার পরে, তখন কোনো রকম ডিসচার্জ ছাড়াই ওই চার্জ ভোল্টেজটি 2.2 ভোল্টে স্থির হবে। 2.2 ভোল্টে স্থির হবে। এরপরে আমরা
ব্যাটারিটি ডিসচার্জ করব। ডিসচার্জ করার আমরা দেখতে পাচ্ছি 2.2 ভোল্ট থেকে ডিসচার্জ হয়ে আমাদের 1.8 ভোল্টে এসে স্থির হলো। অর্থাৎ একটি ব্যাটারিকে আমরা 1.8 ভোল্টের নিচে কখনো ডিসচার্জ করব না। তাহলে ব্যাটারিটি 2.2 ভোল্ট হতে সার্টেন টাইমের ব্যবধানে ডিসচার্জ হয়ে 1.8 এসে পৌঁছলো। এখন এর নিচে আমরা ডিসচার্জ করব না। তাহলে আমরা এই রিজনে ডিসচার্জ করলে কি সমস্যা হবে? এখানে ডিসচার্জ করলে আমাদের ব্যাটারির জন্য কিছু ক্ষতি সাধন হবে। সেটা হচ্ছে ব্যাটারিটি সালফেটেড হয়ে যাবে। কোনো কারণে যদি আমরা 1.8-এর নিচে ব্যাটারিটি নিয়ে আসি তাহলে ব্যাটারিটি সালফেটেড হয়ে যাবে। অর্থাৎ সেটা লেড পারঅক্সাইডের লেড সালফেট জমা হবে পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেটে। তাহলে তোমরা চার্জিং এবং ডিসচার্জিং কার্ভটি আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব ব্যাটারির চার্জিং পদ্ধতির প্রকারভেদ। সাধারণত ব্যাটারি 3টি উপায়ে চার্জ করা যায়: কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতি, কনস্ট্যান্ট পটেনশিয়াল চার্জিং পদ্ধতি, ট্রিকল চার্জিং পদ্ধতি। এবং চার্জিং রেটের উপর ভিত্তি করে দুই ভাগে চার্জিং করা যায়। এটা হচ্ছে স্লো চার্জিং মেথড, এটা হচ্ছে কুইক চার্জিং মেথড। ব্যাটারি চার্জিং পদ্ধতির মধ্যে আমরা দেখব কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতি। তোমরা নাম শুনে বুঝতে পারতেছো যে এখানে কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে। কারেন্টটাকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হবে। কীভাবে আমরা কারেন্টটা কনস্ট্যান্ট রাখবো? একটা লিমিটিং রেজিস্টার ইউজ করে কারেন্টটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। তাহলে চার্জিং পটেনশিয়াল বৃদ্ধি ও ব্যাটারির সাথে একটি লিমিটিং রেজিস্টার ইউজ করে সিরিজে সংযোগ করে কারেন্ট স্থির রেখে যে চার্জিং করা হয় তাকে আমরা বলবো কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং মেথড। কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং মেথডের আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি এখানে। সেখানে আমাদের কারেন্টকে শুরু থেকে শেষ পর্যন্ত কারেন্টকে স্থির রাখা হয়েছে। এবং একটা ব্যাটারি চার্জিং ভোল্টেজ 1.8 থেকে ধীরে ধীরে চার্জ হয়ে তার সর্বোচ্চ চূড়ায় 2.7 ভোল্টে এসে সেটা চার্জ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চার্জটাকে একটা ব্যাটারি চার্জ করার জন্য আমাদেরকে অলওয়েজ শুরু থেকে শেষ পর্যন্ত কারেন্টটাকে স্থির রাখা হয়েছে। এই সূত্রের মাধ্যমে আমরা এখানে একটা তোমরা ইকুয়েশন দেখতে পাচ্ছ, I = E - EB / R + RB। এই সূত্রের মাধ্যমে আমরা একটা ব্যাটারির কারেন্টকে নির্ণয় করব। তাহলে তোমরা একটা সার্কিট দেখতে পারো। তাহলে আমাদের কারেন্ট কি হবে? কারণ হচ্ছে E - EB / R + RB। এই সূত্রের মাধ্যমে আমরা কারেন্টটা নির্ধারণ করব। এখানে আমাদের যখন ব্যাটারিটা চার্জ হতে থাকবে তখন আমাদের আস্তে আস্তে কারেন্টটা পটেনশিয়াল ভোল্টেজটা কমতে থাকবে এবং রেজিস্ট্যান্সটা কম বেশি করে আমরা কারেন্ট নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি এখানে যে ব্যাটারির স্থির কারেন্টের মান চার্জিং পটেনশিয়াল এবং ব্যাটারির ব্যাক ইএমএফ এর পার্থক্যের সাথে সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি ভোল্টেজটা বেড়ে যায় কারেন্ট বাড়বে, রেজিস্ট্যান্স মানে বাধা যদি বৃদ্ধি পায় কারেন্ট কমে যাবে। তাহলে আমরা যে পরিবর্তনশীল কারেন্টের মান নির্ণয় করব এই সূত্রের মাধ্যমে, R = E - EC × N / KI। তাহলে এখানে আমরা E বলছি চার্জিং পটেনশিয়াল, EC বলছি প্রতিটি সেলের জন্য একটি কনস্ট্যান্ট ভোল্টেজ যেটা 2.1 থেকে 2.4 ধরা হয়। N হচ্ছে সিরিজে সংযুক্ত সেলের সংখ্যা আর KI হচ্ছে চার্জিং মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে তোমরা আশা করি এই কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতিকে কীভাবে কারেন্টকে স্থির রেখে আমরা একটা ব্যাটারিকে চার্জ করতে পারবো সেই সম্বন্ধে কিছু ধারণা পেয়েছো। এখন আমরা আলোচনা করব কনস্ট্যান্ট পটেনশিয়াল চার্জিং পদ্ধতি। কনস্ট্যান্ট পটেনশিয়াল আর কনস্ট্যান্ট ভোল্টেজ সেম কথা, একই কথা। তাহলে ভোল্টেজকে স্থির রেখে ভোল্টেজকে কনস্ট্যান্ট রেখে চার্জ করার পদ্ধতিকে আমরা বলছি কনস্ট্যান্ট চার্জিং মেথড। তো একটি পরিবর্তনশীল মানের রোধ সিরিজে সংযোগ করে ব্যাটারির টার্মিনাল দ্বয়ে চার্জিং পটেনশিয়াল স্থির রেখে চার্জ করার পদ্ধতিকে আমরা কনস্ট্যান্ট চার্জিং মেথড বলছি। তাহলে এই পর্যায়ে আমাদেরকে আমরা একটা গ্রাফ চিত্রের মাধ্যমে কনস্ট্যান্ট চার্জিং পদ্ধতিটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা দেখো
আমাদের ভার্টিক্যাল কম্পোনেন্টটিকে আমরা ব্যাটারি ভোল্টেজ এবং চার্জ কারেন্ট হিসেবে চিহ্নিত করেছি এবং হরিজন্টাল কম্পোনেন্টকে আমরা চার্জিং টাইম হিসেবে চিহ্নিত করেছি। আমার ব্যাটারির ভোল্টেজটা 1.8 ভোল্ট থেকে চার্জ হওয়া শুরু হবে। ইনিশিয়াল কন্ডিশনে, এই সূত্র অনুযায়ী ইনিশিয়াল কন্ডিশনে যেহেতু ব্যাটারি কোনো চার্জিং ভোল্টেজ থাকে না, চার্জিং ভোল্টেজ কম থাকে, তখন দেখা যাচ্ছে আমার চার্জিং কারেন্টটা সর্বোচ্চ হাই কারেন্ট প্রবাহিত হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনে চার্জিং মুহূর্তে, এবং ধীরে ধীরে ব্যাটারিটি চার্জ হচ্ছে। যখন ব্যাটারিটি চার্জ হবে তখন আমার ইবির মানটা বেড়ে যাবে। ইবির মানটা বেড়ে গেলে আমাদের আলটিমেট ভোল্টেজটা কমে যাচ্ছে, আরবি দিয়ে ভাগ করলে কারেন্টটা কমছে। তাহলে আমাদের যখন ধীরে ধীরে চার্জিং ভোল্টেজের মানটা বৃদ্ধি পাবে, একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সার্টেন টাইম পরে ভোল্টেজ যখন আরও বৃদ্ধি পাবে, কারেন্টটা লিনিয়ারলি কমতে থাকবে। এক সময় কারেন্টটা শূন্যের কাছাকাছি এসে পৌঁছায়। তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে ভোল্টেজকে স্থির রেখে, কনস্ট্যান্ট রেখে একটা ব্যাটারিকে চার্জ করা যায়, সেই সম্বন্ধে আমরা শিখলাম। এখন আমরা দেখব ট্রিকল চার্জ পদ্ধতি কী। তাহলে ট্রিকল চার্জ পদ্ধতি বলতে আমরা বুঝি অল্প হারে মাঝে মাঝে চার্জ করা। ব্যাটারি যখন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে তখন ব্যাটারিটি সেলফ ডিচার্জ হয়। তাহলে এই সেলফ ডিচার্জ ব্যাটারিকে তার ডিচার্জের হারে প্রতি মাসে একবার চার্জ করাকে বলা হয় ট্রিকল চার্জ। আমাদের আর্টিকেল 2.2 হচ্ছে এসি সোর্স ব্যবহার করে ব্যাটারি চার্জিং পদ্ধতি। আমরা যে ব্যাটারিটা চার্জ করব সেটা হচ্ছে ডিসি ভোল্টেজ, আর ইনপুটে দিব এসি। তাহলে আমরা ডিসি ভোল্টেজটা কীভাবে পাবো, কোন ওয়েতে পাবো, সেই সার্কিট বা সেই প্রবাহ চিত্র তোমাদেরকে আমরা ব্যাখ্যা করছি। কয়টা ধাপে এখানে আমাদের এসি ভোল্টেজটা কন্ট্রোলিং সার্কিটের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট মানের ডিসি ভোল্টেজ কনভার্ট করে ব্যাটারিকে চার্জ করব, আমি সেটা বলছি। দেখো, প্রথমে আমাদের ইনপুটে 220 ভোল্ট বা 30 ভোল্ট এসি লাইন ঢুকবে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারে। তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ কি? ভোল্টেজকে নির্দিষ্ট লেভেলে কমিয়ে আউটপুটে একটা নির্দিষ্ট ভোল্টেজ দিবে। সেই ভোল্টেজটা আমরা রেকটিফিকেশান করব। অর্থাৎ রেকটিফিকেশান মানে কি? রেকটিফিকেশান হচ্ছে এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজে কনভার্ট করা, রূপান্তর করা। এরপর হচ্ছে স্মুথনিং। স্মুথনিংটা কী? আমরা যে ভোল্টেজটা ডিসিতে কনভার্ট করব রেকটিফায়ারের মাধ্যমে, সেটাতে কিছু কিছু এসির ভেজাল থাকে। সেই এসির ভেজালকে আমরা ফিল্টারিং করে ক্যাপাসিটির মাধ্যমে এটা পিওর ডিসিতে রূপান্তর করব, সেটাকে আমরা স্মুথনিং বলছি। এরপর হচ্ছে কারেন্ট লিমিটার। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে কারেন্টটা আমরা ব্যাটারি চার্জিংয়ের জন্য পাঠাবো, এই কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্সের মাধ্যমে সেই কারেন্টকে কন্ট্রোল করে আউটপুটে আমাদের একটা ফিক্সড ভোল্টেজ প্রদান করবে, যার ফলে আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পাবো। এই ভোল্টেজ দিয়ে আমরা একটা ব্যাটারিকে চার্জ করব। তাহলে আমরা এখন এই সার্কিটের বর্ণনা দেখব, সার্কিটের অপারেশন, কিভাবে আমরা এসি ভোল্টেজ থেকে ডিসি ভোল্টেজ কনভার্ট করে ব্যাটারি চার্জ করব। যখন 220 ভোল্ট লাইন সরবরাহ করা হয় ট্রান্সফরমারের ইনপুটে, ট্রান্সফরমার কী করবে? ট্রান্সফরমার আমাদেরকে এর আউটপুটে, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাহলে আউটপুটে এসে আমাদেরকে আমরা ট্যাপিং করে ট্রান্সফরমার আউটপুট থেকে ট্যাপিং করে 6 ভোল্ট 12 ভোল্ট এই ট্যাপিংগুলি রেকটিফায়ারের ইনপুটে এই ভোল্টেজটাকে দেওয়া হবে। তাহলে রেকটিফায়ারের ইনপুটে যে ভোল্টেজটা আসতেছে 12 ভোল্ট, সেটা হচ্ছে কি? এসি। সেই এসি ভোল্টেজটাকে আমরা এই রেকটিফায়ারের মাধ্যমে, ব্রিজ রেকটিফায়ারের মাধ্যমে ডিসিতে কনভার্ট করব। আশা করি তোমরা সার্কিট ইলেকট্রনিক্স বিষয়ের এই রেকটিফায়ার সম্বন্ধে, তোমরা এর রেকটিফায়ারের অপারেশন সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে, তোমরা সেটা শিখেছ। তাহলে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে রেকটিফায়ার আউটপুটে ডিসি ভোল্টেজ। এই ডিসি ভোল্টেজটাকে আমরা এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট কন্ট্রোল করে ব্যাটারি চার্জের জন্য ব্যাটারি সংযোগ করব। তাহলে এখানে ব্যাটারি সংযোগ ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের প্লাস, এটা হচ্ছে নেগেটিভ, মাইনাস। ব্যাটারির পজিটিভ প্রান্ত আমাদের আউটপুট ভোল্টেজ পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হবে এবং নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হবে। এইভাবে আমরা একটি ব্যাটারিকে ডিসি ভোল্টেজে চার্জ করব।
আর্টিকেল 2.3 একটা ব্যাটারিকে চার্জিং রেট অনুযায়ী আমরা যে চার্জ করব, প্রথমে আমরা দেখব স্লো চার্জিং মেথড, কিভাবে আমরা একটা ব্যাটারিকে স্লো চার্জিং করব। এই পদ্ধতিতে একটি ব্যাটারিকে দীর্ঘ সময় ধরে অপেক্ষাকৃত কম অ্যাম্পিয়ারের স্থির কারেন্ট সরবরাহ করে চার্জ করার প্রক্রিয়াকে আমরা বলছি ধীর চার্জিং পদ্ধতি। এই পদ্ধতিতে একটি ব্যাটারিকে লিড অ্যাসিড ব্যাটারিকে চার্জ করতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা কারেন্টটা নির্ধারণ কিভাবে করব? সাধারণত কারেন্ট নির্ধারণের প্রচলিত নিয়ম অনুযায়ী যদি আমাদের একটা 27 প্লেটের ব্যাটারি হয়, তাহলে কারেন্ট হবে টোটাল প্লেট সংখ্যার অর্ধেক, অথবা যতটা পজিটিভ প্লেট থাকবে তত পজিটিভ প্লেটের প্রতিটা প্লেটের জন্য 1 অ্যাম্পিয়ার ধরে যতটা পজিটিভ প্লেট থাকবে তত অ্যাম্পিয়ার কারেন্ট নির্ধারণ করে সরবরাহ করতে হবে। অথবা আমরা এই সূত্রের মাধ্যমেও কারেন্ট সরবরাহ ক্যালকুলেশন করে কারেন্ট সরবরাহ করতে পারবো। এবং এই সূত্রের আলোকে তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে কিছু সমস্যা বা অঙ্ক দেখাবো। ধীর চার্জিং পদ্ধতিতে আমাদের কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। তা আমরা দেখি কী কী ধরনের সুবিধা আমরা পাই ধীর চার্জিং পদ্ধতিতে। এবং তোমাদের জন্য একটা ইফেক্টিভ কোশ্চেন থাকবে যে আমরা 2 ধরনের চার্জ পদ্ধতি ব্যবহার করি, একটা ধীর চার্জিং পদ্ধতি, একটা হচ্ছে দ্রুত চার্জিং পদ্ধতি। কোনটা আমাদের জন্য ইফেক্টিভ এবং ব্যাটারির জন্য কোনটা সুবিধাজনক, তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারবো। তাহলে এই সুবিধা হচ্ছে কারেন্ট অপরিবর্তিত থাকে, একাধিক ব্যাটারিকে সিরিজে সংযোগ করে চার্জ করা যায়, তাপমাত্রা এবং গ্যাস সৃষ্টি কম হয়, ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায়। নতুন ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে ইহা খুবই সুবিধাজনক। অসুবিধা হচ্ছে ইহাতে সময় বেশি লাগে। পুরাতন ব্যাটারিগুলা এই পদ্ধতিতে চার্জ করা যায় না। কুইক বা দ্রুত চার্জিং পদ্ধতি, তাহলে প্রথমে আমরা শিখব কুইক চার্জিং পদ্ধতি কী। স্থির ভোল্টেজে বেশি কারেন্ট সরবরাহ করে খুব দ্রুত ইমার্জেন্সি পিরিয়ডে চার্জ করার প্রক্রিয়াকে আমরা বলছি কুইক চার্জিং মেথড। তাহলে কুইক চার্জিং মেথডে আমাদের যেই সাধারণ হার হচ্ছে 10 থেকে 15% বেশি ভোল্টেজ সরবরাহ করতে হয় এবং কারেন্ট 50 থেকে 150 অ্যাম্পিয়ারের মধ্যে নির্ধারণ করে সরবরাহ করতে হয়। এখানে যেহেতু আমরা বেশি কারেন্ট সরবরাহ করছি, তাপমাত্রা বেশি উৎপন্ন হতে পারে, সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যেন তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি না হয়। তবে এই প্রক্রিয়াটা, এই কাজটা করার জন্য আমাদের সার্কিটে একটা থার্মোস্ট্যাট সংযোগ থাকবে। থার্মোস্ট্যাট অটোমেটিক্যালি সেটাকে স্বয়ংক্রিয়ভাবে অফ করে দিবে। আমরা এই ইকুয়েশনের মাধ্যমেও এখানে কারেন্ট নির্ধারণ করতে পারি। তাহলে আমাদের দ্রুত চার্জিং পদ্ধতিরও কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা দেখব এই পদ্ধতির সুবিধাগুলি কি কি। চার্জিংয়ের সময় কম লাগে, যেহেতু আমরা খুব কুইক চার্জ করছি, চার্জিংয়ের সময় কম লাগে। ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে, যেহেতু ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে, ভোল্টেজ সকল লোডে একই থাকে। তাহলে আমরা একাধিক ব্যাটারিকে, অনেকগুলি ব্যাটারিকে প্যারালালে সংযোগ করে চার্জ দেওয়া যায়। পুরাতন ব্যাটারির ক্ষেত্রে এই পদ্ধতিটা একটু সুবিধাজনক। অসুবিধা হচ্ছে বেশি কারেন্ট সরবরাহের কারণে তাপমাত্রা বেশি সৃষ্টি হয়, ফলে গ্যাস উৎপন্ন হয়। ভিন্ন ভিন্ন মানের ভোল্টেজের বা ক্ষমতার ব্যাটারিকে এই পদ্ধতিতে চার্জ করা যায় না। বেশি তাপমাত্রার কারণে অনেক সময় প্লেট বেঁকে যায় অথবা শর্ট সার্কিট সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে। আর্টিকেল 2.4 ডিফারেন্স বিটুইন স্লো চার্জিং মেথড অ্যান্ড কুইক চার্জিং মেথড, এই দুটি মেথডের মধ্যে আমাদের কিছু তুলনামূলক আলোচনা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। ধীর চার্জিং পদ্ধতিতে কারেন্ট সবসময় সমান থাকে, আর কুইক চার্জিং পদ্ধতিতে ভোল্টেজ সবসময় সমান থাকে। ধীর চার্জিংয়ে সময় কম লাগে আর কুইক চার্জিংয়ে সময়টা একটু বেশি লাগে। ধীর চার্জিংয়ে যেহেতু কারেন্ট স্থির থাকে, তাহলে অনেকগুলি ব্যাটারিকে সিরিজে সংযোগ করে চার্জ দেওয়া যায়। কুইক চার্জিংয়ে যেহেতু ভোল্টেজ স্টেবল থাকে, তাহলে অনেকগুলি ব্যাটারিকে প্যারালাল সংযোগ করে চার্জ দেওয়া যায়। চার্জিংয়ের সময় তাপমাত্রা
ধীর চার্জিংয়ে কম থাকে আর দ্রুত চার্জিংয়ে বেশি থাকে। নতুন ব্যাটারির ক্ষেত্রে সাধারণত আমাদের ধীর চার্জিং সুবিধাজনক, আর পুরাতন ব্যাটারির ক্ষেত্রে আমাদের দ্রুত চার্জিং সুবিধাজনক। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা যা যা শিখলাম, ব্যাটারি চার্জিং কি, চার্জিংয়ের বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পেরেছ, চার্জিং ডিসচার্জিং কার্ভ, রিলেশনাল কার্ভ, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং মেথড, তারপরে ব্যাটারি চার্জিং পদ্ধতি, 220 ভোল্ট এসি সোর্স ব্যবহার করে কিভাবে একটা ডিসি ভোল্টেজকে চার্জ করা যায়, স্লো চার্জিং অ্যান্ড কুইক চার্জিং কি, স্লো চার্জিং এবং কুইক চার্জিংয়ের সুবিধা অসুবিধা সম্বন্ধে তোমরা ধারণা অর্জন করেছ। আজকের ক্লাসের উপর ভিত্তি করে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ। ব্যাটারি চার্জিং বলতে কী বোঝায়, ব্যাটারি চার্জিংয়ের বৈশিষ্ট্য, ব্যাটারি চার্জিং পদ্ধতি কী, 220 ভোল্ট এসি সোর্স ব্যবহার করে চার্জিং পদ্ধতির সার্কিট চিত্রসহ তোমরা অনুশীলন করবে। কনস্ট্যান্ট কারেন্ট অ্যান্ড কনস্ট্যান্ট পটেনশিয়াল চার্জিং পদ্ধতি সম্বন্ধে তোমরা শিখবে। স্লো চার্জিং অ্যান্ড কুইক চার্জিং মেথড সম্বন্ধে তোমরা জানবে। স্লো চার্জিং এবং কুইক চার্জিং মেথডের সুবিধা অসুবিধামূলক পার্থক্য তোমরা অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় বসে বাড়ির কাজটি অনুশীলন করবে এবং ইনস্টিটিউট খোলার পরে তোমাদের বিষয় শিক্ষককে বাড়ির কাজটি দেখাবে। বিষয় শিক্ষক বাড়ির কাজটি মূল্যায়ন করবে, কারণ তোমাদের মূল্যায়নের একটা মার্ক থাকবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।